সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব। আপনি জানতে চেয়েছেন, স্যার মোট জমি ছাড়া 1000-এর অংশ কিভাবে বের করা যায়, যেমন 400, 350 কত শতাংশ? মোট কথা হলো খতিয়ানে মোট জমি কিভাবে বের করব, অর্থাৎ মোট জমি লেখা নাই, তারপরও আপনি আহ, অংশগুলো বের করতে চাইতেছেন। এটা সম্ভব হয়ে উঠবে না, কারণ খতিয়ানের এই অংশগুলো নির্ভরই করে ওই খতিয়ানে মোট জমি কতটুকু সেটার উপরে। যদি মোট জমিয়ে লেখা না থাকে তাহলে আপনি দেখা গেছে যে এটা বের করতে পারবেন না। আর আসলে এটা এমন কোনো খতিয়ান হয় না যেই খতিয়ানে মোট জমি লেখা থাকে না। যদি আপনি কোনো খতিয়ানের নিচের অংশে মোট জমি লেখা না দেখেন তাহলে আপনি বুঝবেন এটা আংশিক খতিয়ান। এটার আরো একটা দুইটা তিনটা পৃষ্ঠা আছে যেটা আমি এখানে পাই নাই। এই হিসাবে আপনাকে অবশ্যই একটা পরিপূর্ণ খতিয়ান হইতে হইলে এটার অবশ্যই শেষে মোট জমি কতটুকু এই খতিয়ানে অবশ্যই থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনাদের চ্যানেলের নাম হলো এসএটিভি 247। আপনি জানতে চেয়েছেন, চট্টগ্রামে 1990 সালে বিএস জরিপ চলাকালীন সময়ে সুট দাগ হয়ে গেছে, এখন কি করব? আসলে সুট দাগ যখন হয়েছে তাহলে দেখা গেছে যে এখানে আপনার কিছুই করণীয় নাই, অর্থাৎ এই দাগটা ছুটে গেছে, এই নামে কোনো দাগ নাই। এই বিষয়টা একটু ভালোভাবে বোঝার জন্য চলুন আমরা বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে একটু দেখি। ধরুন এই একটা নকশা জরিপের সময় যখন দাগ নাম্বারগুলো বসায় তখন এরকম উত্তর পশ্চিম কোণ থেকে বসানো শুরু করবে, দক্ষিণ পূর্ব কোণে শেষ হবে। সেটা আজকে টপিক না, ভিন্ন কথা। ধরুন এইটা দিল 1 নাম্বার দাগ, এটা হইলো 2 নাম্বার দাগ, 3 নাম্বার দাগ, 4 নাম্বার দাগ, 5 নাম্বার দাগ, এটা একটা কথারে 6 নাম্বার দাগ, 7 নাম্বার দাগ। এখন পরবর্তীতে 9 নাম্বার দাগ দিয়ে দিল, 10 নাম্বার দাগ দিয়ে দিল, মধ্যখানে এই যে 8 নাম্বার দাগটা রয়ে গেল। এখন পুরোটা কমপ্লিট করার পরে কর্মকর্তাগণ দেখলো যে 8 নাম্বার দাগটা ছুটে গেছে। এখন এই যে 8 নাম্বার দাগটা ছুটে গেছে, 8 নাম্বার দাগটাকে এখন যে বসাইবে এমন কোনো গড় নাই। আর নির্ধারিত একটা জায়গা আছে, একটার কাছাকাছি একটা ইচ্ছা করলে যে কোনো জায়গায় 8 নাম্বারটাকে বসাইতেও পারবে না। যার কারণে 8 নাম্বারটা এখন যদি এখানে ঢুকাইতে হয় তাহলে দেখা গেছে যে পুরো নম্বরগুলো সবগুলাকে আবার চেঞ্জ করতে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে, যেটা অনেকটা অসম্ভবের পর্যায়ে অনেক কষ্টসাধ্য ব্যাপার। যার কারণে এই 8 নাম্বার টোটালি এখানে নাই। এখন নকশার এক কিনারে লেখা থাকবে যে সুট দাগ। সুট দাগ কয়ে এখানে লেখা থাকবে যে 8। এই নকশার কিনারে যখন সুট দাগ হিসাবে 8 লেখা থাকবে তখন এই নকশাতে কেউ আর 8 নাম্বার দাগটা খুঁজবে না। যে অর্থাৎ এই নকশাতে টোটালি 8 নাম্বার নামক কোনো দাগই নাই। যেমন এই নকশার সর্বশেষ নাম্বার যদি একটা কথারে 700 হয় তাহলে 701 যেরকম নাই, 2 নাই, 3 নাই, 5 নাই, এরকম 8 নাম্বার দাগটাও নাই। অনেকে বলবেন, অনেকের বুঝে আসবে না এই কথা, অনেকে বলবেন যে 8 নাম্বার দাগ যার জমি তার কি অবস্থা হলো, সে জমিটা কোথায় পাইবে? আসলে নাম্বারগুলো এখানে দেয় ওই অনুযায়ী পশ্চাতে দেখা গেছে যে দাগ নাম্বার লেখে। যার কারণে 8 নাম্বার কাউকে দেয়ও নাই, কেউ 8 নাম্বার হিসাবে আসি তালাশে করবে না। কিন্তু কোনো কারণে তালাশ হবে বিদায় কেউ যাতে না খোঁজে, যার কারণে এক কিনারে এরকম লেখা থাকবে যে 8 নাম্বার দাগটা সুট দাগ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওর নাম হলো রুহুল আমিন। আপনি নেত্রকোনা থেকে আপনি জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির সম্পদ বাই ভাতিজার সন্তান পাবে, মৃত ব্যক্তির বোন কি পাবে না? আসলে ভাই ভাতিজা এরাও যে সব সময় পাবে বিষয়টাও এরকম না। সম্পত্তি মুসলিম পাড়ায় যে বন্টনের নিয়ম হইল স্টেজ বাই স্টেজ, অনেক সময় কাছাকাছি স্তরের লোক না থাকার কারণে তখন দূরের স্তরে পাইবে। যেমন ধরেন একটা কথারে ভাই নাই তখন ভাতিজা পাবে, অনেক সময় ভাতিজা নাই যার কারণে ভাতিজার সন্তান পাবে। এই জন্য বোন কি পাবে না এই কথার অর্থ হইল বোনও কখনো কখনো পায় এবং কখনো কখনো পাবে না। আপনি যদি স্পেসিফিক কারোর কথা বলেন যে অমুক ব্যক্তি মারা গেছে, তার ভাই আছে, বোন আছে, তাহলে আমরা হয়তো বলে দিতে পারবো এই অবস্থায় উনি পাবে কি পাবে না। অর্থাৎ কোনো কোনো কিছু কিছু ওয়ারিশ আছে এরা কখনো কখনো সম্পদ পায়, কখনো কখনো সম্পদ পায় না। এই জন্য বোন পাবে কি পাবে না, বোন কার কার সাথে আসছে, আরো ওয়ারিশ কে কে আছে, এই কথা যখন আমরা ক্লিয়ারলি আপনি বলবেন তখন আমরা বলতে পারবো যে এই সময় বোন পাবে কি পাবে না।
তাছাড়া আমাদের ফারাইজের যেই ভিডিওগুলো আছে এখানে বনের অংশ আমরা পরিপূর্ণভাবে দেখিয়েছি যে বন মৃত ব্যক্তির সম্পদ কিভাবে পায়, ওই অংশটাগুলোও আপনি দেখলে হবে। আমাদের লেকচার শিটের দেখা গেছে যে ফারাইজের অংশ থেকেও আপনি বনের অংশটা পড়তে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো সরওয়ার্দী দেওয়ান সাহেব। আপনি জানতে চেয়েছেন স্যার 250 ফিট দৈর্ঘ্য আর 150 ফিট প্রস্থ 3 ভাগে ভাগ করে দেখালে খুশি হতাম। এই ভাগটা অত্যন্ত সহজ প্রক্রিয়ার একটা জিনিস। তারপরও আমি আপনাদের একটু বোঝার জন্য বিষয়টা একটু আমরা চলুন হোয়াইট বোর্ডের মাধ্যমে একটু দেখি। ধরুন একটা জমি আপনি যেভাবে লিখছেন দৈর্ঘ্যের দিকে আছে 250 ফুট এবং প্রস্থে আছে 150 ফুট, তাহলে এই জমিটাকে আপনি 3 ভাগ করতে চাইতেছেন। এই অবস্থায় আমরা বুঝি যে জমিটা সম্পূর্ণ আয়তাকৃতি আছে। আর এই ধরনের আয়তাকৃতি জমি 3 ভাগ, 5 ভাগ, 7 ভাগ, 9 ভাগ, 10 ভাগ যত ভাগ করেন না কেন, এটা অত্যন্ত সহজ প্রক্রিয়ার একটা জিনিস। যেহেতু আমি 3টা ভাগ করব, নিশ্চয়ই আমি এই প্রস্থের দিকে 3 ভাগ করব না, যাতে করে চলার মতো পথ হয়ে যাবে মাত্র 50 ফিট 50 ফিট। এরকম না হয়ে আমরা স্বাভাবিকভাবে হয়তো বুঝি যে এই দিক থেকে ভাগ করবে। এই দিক থেকে ভাগ করলে আপনার যেহেতু এখান থেকে এখানে 250 ফুট আছে, এটাকে জাস্ট 3 দ্বারা আপনি ভাগ করবেন। তাহলে এক ভাগে আইলটা পড়তেছে আমাদের 83.33 ফুট। এখন টেপ ফিতা দিয়ে যখন আপনি মেপে দিবেন 83 ফুট মাপতে পারবেন। এই 0.33 ফুট আপনি মাপতে পারবেন না। টেপ ফিতার গায়ে 0.33 ফুট লেখা নাই। তো 0.33 ফুটের আপনি ইঞ্চি বানাতে হবে। 0.33 ফুটের ইঞ্চি বানালে আপনি দেখবেন যে 4 ইঞ্চি হয়। কিভাবে আপনি যদি জানতে চান, তাহলে 0.33 গুণ 12, যেই কোনো ফুটেরে আপনি যখন 12 দ্বারা গুণ করবেন তাহলে এটা ইঞ্চি হয়। দেখিয়েন 4 ইঞ্চি হবে। এখন আপনি এখান থেকে এদিকে 83 ফুট 4 ইঞ্চি যাবেন, 83 ফুট আরো 4 ইঞ্চি গেলেন, ঠিক এইদিকেও আবারও 83 ফুট এরকম 4 ইঞ্চি গেলেন, ঠিক একই দিকে। এভাবে যখন এদিকেও 83 ফুট 4 ইঞ্চি, 83 ফুট 4 ইঞ্চি নিয়ে যখন আইলগুলো টানবেন, এটা সমান 3 ভাগে হয়ে যাবে। এটা তো আয়তক্ষেত্র আপনি যেভাবে বলছেন এভাবে, কিন্তু জমিটা যদি ব্যতিক্রম হয়, অনেক সময় আয়তক্ষেত্র হইল না, সাধারণ চতুর্ভুজ অথবা দেখা গেছে যে অন্য কোনোভাবে, হ্যাঁ, একবারে জমিটা আঁকা বাঁকা তেরা, এগুলিও বিভিন্নভাবে ভাগ করা আমরা সবসময় দেখিয়েছি। আপনারা দেখলে আশা করি বিষয়টা বুঝতে পারবেন। তবে আপনারা আজকে যে প্রশ্ন করেছেন এটা সম্পূর্ণ আয়তক্ষেত্র বোঝা যায় এবং আয়তক্ষেত্রকে ভাগ করা অত্যন্ত সহজ। এই প্রক্রিয়া আপনি 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 7 ভাগ খুব সহজে করতে পারবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার চ্যানেলের নাম হলো সামসাম। আপনি জানতে চেয়েছেন 5.5 গন্ডা 9.5 তিল এই ধরনের হিসাব কিভাবে করব জানাবেন। 5.5 গন্ডা আসলে এই কথা কেউ বলে না। এটা এই জন্য বলে না যে সাড়ে বলতে আমরা বুঝি যে আরো একটার অর্ধেক, 5 গন্ডা এবং আরো অর্ধেক গন্ডা। তো আমরা জানি যে 4 কড়াই হয় 1 গন্ডা, তাহলে নিশ্চয় 4 কড়ার অর্ধেক 2 কড়া। এই ক্ষেত্রে বলবে যে 5.5 ঘন্টা না বলে বলবে যে 5 ঘন্টা 2 কড়া, ঠিক একই রকম। আর 9.5 তিল যে বলছেন এটা স্বাভাবিকভাবে কখনো হবে না, এই জন্য যে আমরা জমির ক্ষুদ্রতম অংশকে বোঝানোর জন্য বর্তমানে কাগজপত্রের জমির ক্ষুদ্রতম অংশকে বোঝানোর জন্য তিল হিসাবে ব্যবহার করে, যার কারণে তিলের আর অর্ধেক করা হয় না। কিন্তু করলে এরকম দেখা গেছে যে তিলের অর্ধেক দিয়ে এখন 9.5 তিল এরকম 9.5 তিল বলতে আমরা 9 তিল আরো 1 তিলের অর্ধেক বুঝি। স্বাভাবিকভাবে 1 তিল 3 ফিট বাই 3 ফিট সম্পত্তি। চতুর্দিকে যদি 3 ফিট 3 ফিট হয় এরকম একটা জায়গা হবে 1 তিল। এটার অর্ধেক নিশ্চয়ই 3 ফিটের অর্ধেক 1.5 ফিট এরকম একটা চিন্তা করেন। কিন্তু এগুলি পশ্চার হিসাব বন্টনের জন্য ব্যবহার হয় তো, যার কারণে স্পেসিফিক এখানে ফুট বুঝাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো রতন মিয়া সাহেব। আপনি জানতে চেয়েছেন 46.68 ফুট লম্বা 28 ফুট দৈর্ঘ্য, এখানে মোট কতটুকু জমি আছে বললে খুশি হতাম। এখানে জাস্ট আপনি 46.68 এবং 28 এই দুইটা গুণ করবেন। এই দুইটা আমি আপনার সুবিধার জন্য গুণ করছি, 1307.04 বর্গফুট হয়। এখন বর্গফুটকে আপনি 435.60 দ্বারা ভাগ করলে এটা শতাংশ হয়ে যাবে। এখানে পরিপূর্ণ 3% জমি হয়, অর্থাৎ 3% জমি আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ রফিকুল সাহেব। আপনি জানতে চেয়েছেন স্যার ম্যাপের সাংকেতিক চিহ্নগুলো বুঝিয়ে দিন, আপনার আলোচনা ভালো লাগে। ম্যাপের সাংকেতিক চিহ্নগুলো আসলে বুঝার মতো উল্লেখযোগ্য কোনো অবস্থা থাকে না, এগুলি ম্যাপের এক কিনারে কিনারে লেখা থাকে।
ওখান থেকে আপনি দেখে, দেখে বুঝবেন কোনটা দ্বারা টাবাস স্টেশন বুঝাইছে, কোনটা দ্বারা বাড়ি, পুকুর, রাস্তা, খাল, বিল, শ্মশান, হ্যাঁ? নদী, নালা, বন, জঙ্গল ইত্যাদি বুঝানোর জন্য যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করে, এগুলি নকশার এক কিনারে লেখা আছে। আমরা আমাদের যে লেকচার শিটটা আপনাদের অনেকেরই নিছেন, এই লেকচার শিটেরও আপনি দেখিয়েন ৭০ নাম্বার পেইজে আমরা দেখা গেছে যে এই সাংকেতিক চিহ্নগুলোর বর্ণনা করছি। আপনি আপনার সুবিধার জন্য লেকচার শিট যারা সংগ্রহ করেন নাই, ইচ্ছা করলে এখানেও একটু দেখা গেছে যে একটা স্ক্যান কপি করে এখান থেকে রেখে দিতে পারেন, দেখতে পারেন পর্যায়ক্রমে যে কোনটাকে কিভাবে এরকম সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। আর এখান থেকে দেখে, দেখে আর যেকোনো নকশা আপনি খুললে দেখবেন নকশার কিনারে এই সাংকেতিক চিহ্নগুলো দেওয়া আছে। এইজন্য আপনি আ ওখান থেকেও দেখতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।